আজকের আলোচনার বিষয়বস্তু হলো তড়িৎ বিভব অর্থাৎ ইলেকট্রিক পোটেনশিয়াল। কম বেশি বিভব সম্পর্কিত ধারণা আমাদের সবারই আছে। তড়িৎ বিভব বলতে আমরা কি বুঝি? এটা মূলত আমরা এমন একটি অবস্থাকে বুঝিয়ে থাকি, তড়িৎগ্রস্ত বস্তুর বা তড়িৎ আহিত বস্তুর এমন একটি অবস্থাকে বোঝায় এই তড়িৎ বিভব, যে অবস্থাটি বা যে রাশিটি ঠিক করে দেবে যে কোনো একটা বস্তুর সঙ্গে বা কোনো একটা আহিত বস্তুর সঙ্গে অন্য কোনো একটা আহিত বস্তু বা অন্য কোনো একটা বস্তুর সংস্পর্শে থাকলে আধান কোন বস্তু থেকে সঞ্চারিত হবে তা ঠিক করে দেয় এই বিশেষ রাশিখানা, তড়িৎ বিভব। অর্থাৎ আমি আবার বলছি, তড়িৎ বিভব হলো তড়িৎগ্রস্ত বস্তুর এমন একটি অবস্থা, এমন একটি রাশি যে ঠিক করে দেবে যে ওই বস্তুর সঙ্গে দ্বিতীয় কোনো বস্তুর সংস্পর্শে আধান কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে সঞ্চালিত হবে। অর্থাৎ বলা যেতে পারে এক্ষেত্রে যে আমাদের তাপবিজ্ঞানে যে রাশিটি তাপমাত্রা, অর্থাৎ ওখানে তাপমাত্রা যেমন ঠিক করে দিয়েছিল যে তাপ কোন বস্তু থেকে কোন বস্তু থেকে সঞ্চালিত হবে, তাপবিজ্ঞানে সঞ্চালিত হয় তাপ এবং সেই সঞ্চালনের বিষয়টি ঠিক করে দেয় তাপমাত্রা। ঠিক তেমনই তড়িৎ বিজ্ঞানে একই রকম একটি রাশি যার নাম তড়িৎ বিভব, সে ঠিক করে দেবে যে আধান কোন বস্তু থেকে কোন বস্তু থেকে সঞ্চালিত হবে। অর্থাৎ তড়িৎ বিজ্ঞানে আধান আর তাপবিজ্ঞানে তাপের সঙ্গে তুলনীয়। ঠিক একই রকমই তড়িৎ বিজ্ঞানে বিভব অর্থাৎ তড়িৎ বিভব রাশিটি তাপবিজ্ঞানে তাপমাত্রার সঙ্গে তুলনীয়। তাই কোনো জিনিস বোঝার ক্ষেত্রে আমরা তাপবিজ্ঞানের সাহায্য নিয়েও তড়িৎ বিজ্ঞানের বিষয়টিকে ক্লিয়ার করতেই পারি। আসি নেক্সট তড়িৎ বিভবের পরিমাপ। আমরা বাস্তবে তড়িৎ বিভবকে কীভাবে পরিমাপ করে থাকি। তড়িৎ বিভবের পরিমাপগত সংজ্ঞায় আমরা বলে থাকি যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে ধরে নাও এই একটা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো একটা বিন্দু হলো এই বিন্দু, ঠিক আছে? বা আমি ধরে নিচ্ছি এই একটা ইলেকট্রিক ফিল্ড, যে ইলেকট্রিক ফিল্ডটা হলো কোনো একটা বিন্দু আধানের ইলেকট্রিক ফিল্ড। ধরুন একটা প্লাস কি একটা বিন্দু আধান আছে, এটাই ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্রের এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অবস্থিত কোনো একটা বিন্দু আমি ধরে নিলাম এই বিন্দুটি, যেটার নাম হলো পি বিন্দু। আমাকে বলা হলো পি বিন্দুর বিভব কত হবে। তখন তড়িৎ বিভবের সংজ্ঞা অনুসারে বা তড়িৎ বিভব আমাদেরকে এই কথাই বলে, সংজ্ঞাটা এই কথাই বলছে যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে নিয়ে আসো। নিয়ে আসতে গিয়ে যে পরিমাণ কার্য করতে হয়, সেই পরিমাণ বা যে পরিমাণ তড়িৎ কার্য বা বৈদ্যুতিক কার্য সম্পাদন করতে হয়, তাকেই বলা হয় ওই বিন্দুর তড়িৎ বিভব। অর্থাৎ আমি কথাটাকে আবার বলছি আর একবার, অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে, এখানে কোনো একটি বিন্দু হিসাবে আমি পি বিন্দুকে নিয়েছি, কোনো একটি বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয় তাকেই বলা হয় ওই বিন্দু তড়িৎ বিভব। বিভবের সংজ্ঞায়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞায় ওই বিন্দুর কথাটা বলা বাধ্যতামূলক, কারণ তড়িৎ ক্ষেত্রের ভিন্ন ভিন্ন বিন্দুর বিভব, ভিন্ন ভিন্ন বিন্দুর প্রাবল্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই বিভবের কনসেপ্ট থেকে বলা যেতে পারে যে যদি এমনটা হয় যে অসীম থেকে একক ধনাত্মক আধানকে না নিয়ে আমি কিউ পরিমাণ আধানকে নিয়ে আসি, এবং কিউ পরিমাণ আধানকে এই পি বিন্দুতে আনতে যদি কার্য করতে হয় ডাব্লু পরিমাণ, তাকে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে কার্য করতে হবে ডাব্লু বাই কিউ পরিমাণ। অর্থাৎ পি বিন্দুর বিভব ভি ইকুয়ালস টু দাঁড়াবে ডাব্লু বাই কিউ। বিভবের এই ধারণা থেকে আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রে যে বৈদ্যুতিক কার্য সম্পাদিত হয় তার পরিমাণ যদি ডাব্লু হয়, ডাব্লু ইকুয়ালস টু কিউ ভির রাশিমালা হিসেবে লেখা যেতেই পারে। এটা বৈদ্যুতিক কার্যের রাশিমালা। এখান থেকে আমরা বলতে পারি বিভবের সিজিএস ইউনিট আর্ক পার ইএসসি আধান বা স্টার্ট কুলাম, এবং এসআই একক হলো জুল পার কুলাম বা তার অপর নাম ভোল্ট। তাই আমি যদি বলি যে 1 ভোল্ট বিভব, 1 ভোল্ট বিভব বলতে কী বোঝায়, তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুর বিভব 1 ভোল্ট বলতে কী বোঝায়, তাহলে এখান থেকে বলা যেতে পারে যে অসীম থেকে 1 কুলম পরিমাণ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয়,
তবে সেই বিন্দুর বিভবটি হবে 1 ভোল্ট, তাই না? যাই হোক, এখান থেকে আমি বলছি বিভবের এসআই একক হিসাবে ভোল্ট, অর্থাৎ 1 ভোল্ট ইকুয়ালস টু বলা যেতে পারে 1 জুল পার 1 কুলম। আর সিজিএসটা যদি খেয়াল করি, তাহলে সিজিএস হিসাবে লেখা যেতে পারে এই রাশিমালা থেকেই যে 1 ইএসসি বিভব বা 1 স্ট্যাট ভোল্ট ওটা সমান সমান 1 আর্গ বাই 1 ইএসসি আধান। হ্যাঁ, এবার এখান থেকে যদি বলি যে 1 জুল মানে 10⁻7 আর্গ, আর 1 কুলম হলো 3 × 10⁹ ইএসসি আধান। তাহলে এখন এটা নিশ্চিতভাবে বলা যায় যে 1/300 আর্ক পার ইএসসি আধান, এটা মানে হলো 1 ইএসসি বিভব বা স্ট্যাট ভোল্ট, অর্থাৎ 1 ভোল্ট ইকুয়ালস টু 1/300 ইএসসি বিভব। বা বিপরীত ক্রমে এটাও লিখতে পারি 1 ইএসসি বিভব, এটা ইকুয়ালস টু 300 ভোল্টের সমান। অর্থাৎ এটাই হলো বিভবের এসআই ও সিজিএস ইউনিটের মধ্যে পারস্পরিক সম্পর্ক। আসে নেক্সট পয়েন্ট, বিভব প্রভেদে। হ্যাঁ, ধরে নিচ্ছে আবার সেই তড়িৎ ক্ষেত্র, ধরে না একটা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে, ধরে নিচ্ছে এটা একটা কিউ বিন্দু আধানের ইলেকট্রিক ফিল্ড, প্লাস কিউ একটা বিন্দু আধান। এবার এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অবস্থিত কোন বিন্দুর বিভব কীরকম সেটার ধারণা আগে একটু নিয়ে নিই। ধরে নাও তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দুইখানা বিন্দু, একটা হলো এই বিন্দু, এটা বি বিন্দু, ধরে নাও এটা এই বিন্দু। একই তড়িৎ ক্ষেত্রে দুইখানা বিন্দু আমি নিয়েছি, একটা এ বিন্দু একটা বি বিন্দু। এবার যদি বলি এই দুই বিন্দুর মধ্যে কোন বিন্দুর বিভব বেশি আর কোন বিন্দুর বিভব কম, এটা তুলনা করতে গিয়ে তোমাকে আবার বিভবের সঙ্গে আসা উচিত। অর্থাৎ অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তুমি এ বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হবে সেটা হবে এ বিন্দুর বিভব। যদি বলি ভি এ বিন্দুর বিভব ভি এ। পাশাপাশি বলছে অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে বি বিন্দুতে আনো এবং যে পরিমাণ কার্য করতে হলো সেই পরিমাণ কার্য হলো বি বিন্দুর বিভব। অর্থাৎ এখানে যদি ধরে নিই বি বিন্দুর বিভব ভিবি, তাহলে একটু ভেবে দেখো অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে বি বিন্দুতে আনতে গিয়েই আমাকে বেশি কার্য করতে হচ্ছে। কারণ এই ক্ষেত্রে যত আমি অসীম থেকে একক ধনাত্মক আধানকে বিন্দু আধানটির কাছে নিয়ে আসি তত বিকর্ষণ বলের পরিমাণটা বাড়ছে। ঠিক আছে, বলের পরিমাণটা বাড়ছে মানে আলটিমেট বল ইন্টু সরণ। হ্যাঁ, যদিও বলটি কন্টিনিউয়াসলি পরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তনশীল বলের দ্বারা বলের বিরুদ্ধেই কার্য, সেই কার্যের পরিমাণটি বেড়ে যাওয়ার জন্য এখানে বি বিন্দুর বিভব এ বিন্দুর বিভবের তুলনায় বেশি হয়। অর্থাৎ এখানে ভিবি গ্রেটার দেন ভিএ। তার মানে মাথায় রাখা উচিত কোনো একটা ধনাত্মক আধানের ধনাত্মক বিন্দু আধান হোক বা ধনাত্মক বিস্তৃত আধানই হোক, তার তড়িৎ ক্ষেত্রে নিকটস্থ বিন্দুর বিভব উচ্চ হয়, দূরবর্তী বিন্দুর বিভব একটু তুলনামূলকভাবে বা আপেক্ষিকভাবে কম হয়। ঠিক উল্টো কেসটা যদি বলি যে না, এখানে তড়িৎ ক্ষেত্রটা যদি ধনাত্মক আধানের না হয় এটা ঋণাত্মক আধানের হতো, তবে বি বিন্দুতে আনতে গিয়ে অসীম থেকে একক ধনাত্মক আধানকে বি বিন্দুতে আনতে এজেন্টকে কার্য করতে হতো না, অর্থাৎ তড়িৎ বলের দ্বারা সে একাই আসতে পারতো। তাই বি বিন্দুর বিভবের পরিমাণটি এ বিন্দুর বিভবের তুলনায় কমে যেত, অর্থাৎ সেই ক্ষেত্রে ভিবি হতো লেস দেন ভিএ। হ্যাঁ, এবার খেয়াল করে দেখো, পাশাপাশি আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। যদি আমি এ বিন্দুতে একটি ঋণাত্মক আধান, ধরে নাও অ্যাজ এক্সাম্পল হিসেবে আমি বলছি এটা ইলেকট্রনকে এ বিন্দুতে রেখে দিলাম, তবে এই প্লাস কিউ আধানের দ্বারা এই এ বিন্দুতে থাকা ইলেকট্রন কণাটি বা ইলেকট্রনটি তার দিকে আকর্ষিত হতো। অর্থাৎ আকর্ষিত হয়ে ইলেকট্রনটি এ থেকে বি এর দিকে ধাবিত হতো। তাহলে বলাই যেতে পারে যে এই ধনাত্মক আধানের তড়িৎ ক্ষেত্রে এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভবের থেকে কম, এটা 1 নম্বর শর্ত আমরা পেয়েছি অলরেডি। এবং একটা ইলেকট্রনকে যদি আমি এ বিন্দুতে ছাড়তাম তাহলে সে এ থেকে বি এর দিকে ধাবিত হয়, অর্থাৎ
এ এর বিভব এখানে নিম্ন বিভব, বি এর বিভব উচ্চ বিভব, অর্থাৎ আমি বলতেই পারি ইলেকট্রন সর্বদাই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হয়। হ্যাঁ, এখন আমি বিভব প্রভেদের কনসেপ্টে ফিরে আসছি। হ্যাঁ, এ বিন্দুর বিভব যদি হয় ভি এ আর বি বিন্দুর বিভব যদি হয় ভিবি, অর্থাৎ আমি আবার বলছি অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে এ বিন্দুতে আনতে কার্য, ধরে নাও উদাহরণ হিসেবে বলছি কার্যের পরিমাণটি তো বিভব, একক ধনাত্মক আধানকে অসীম থেকে এই বিন্দুতে আনতে কার্য করতে হয়েছিল অ্যাজ এক্সাম্পল 70 জুল। ঠিক, জুল পার কুলম্ব। হ্যাঁ, একইভাবে বলছে অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে বি বিন্দুতে আনতে, এই ধনাত্মক আধানের তড়িৎ ক্ষেত্রে আনতে কার্য করতে হয়েছিল, অবশ্যই একটু বেশি লাগবে, সেটা ভিভি ইকুয়ালস টু 80 জুল পার কুলম্ব। তাহলে আমি যদি এখন বলি যে এই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত, সেটা নিশ্চয়ই হবে, তুমি বললে 10 জুল পার কুলম্ব, অর্থাৎ ভিভি মাইনাস ভিএ। হ্যাঁ, তার মানে কথা দাঁড়াচ্ছে এটাই যে অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে বি বিন্দুতে আনতে যে অতিরিক্ত কার্যটা করতে হলো 10 জুল, সেটা আর কিছুই নেই, জাস্ট একক ধনাত্মক আধানটিকে এ থেকে বিতে আনতে যে কার্যটা করতে হয়েছিল সেটাই হলো 10 জুল পার কুলম্ব। অর্থাৎ বিভব প্রভেদের সংজ্ঞায় বলাই যেতে পারে যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত দুটি বিন্দু, যেমন এখানে এ বিন্দু ও বি বিন্দু, এই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বলতে বোঝায় জাস্ট একটি একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে আর এক বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হবে সেই কার্যের পরিমাণ। হ্যাঁ, বিভব প্রভেদের সংজ্ঞায় অসীম কথাটা উল্লেখ করার প্রয়োজন নেই। তার মানে একটা জিনিস দাঁড়াচ্ছে এটি যে এখানে বিভব প্রভেদ ভিবি মাইনাস ভিএ, অর্থাৎ একটি একক ধনাত্মক আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে কার্য করতে হয় ভিবি মাইনাস ভিএ। তাই কিউ আধানকে যদি এ থেকে বিতে আনতে কার্য করতে হয় ডাব্লু এ বি, কথার কথা আমরা উল্টো দিকে যদি ঘুরিয়ে বলি যে ধরে নেবে একক ধনাত্মক আধানকে না নিয়ে এসে আমি কিউ পরিমাণ আধানকে এ থেকে বিতে আনলাম এবং তাতে কার্য করতে হয়েছে আমাকে ডাব্লু এ বি। কিউ আধানকে আনতে যদি কার্য করতে হয় বি বিন্দুতে আনতে কার্য করতে হয় ডাব্লু এ বি, তো একক ধনাত্মক আধানকে আনতে কার্য করতে হবে ডাব্লু এ বি বাই কিউ, এটাই হলো ভিবি মাইনাস ভি। এখান থেকেই বলা যেতে পারে যে যদি এ বিন্দু আর বি বিন্দুর বিভব যদি অর্থাৎ ভি এ আর ভিবি যদি সমান হয় তবে ডাব্লু এ বি ইকুয়ালস টু 0। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে যদি এমন কোনো বিন্দু আমি পাই যে সকল বিন্দুর বিভব সমান আছে, হ্যাঁ, তবে ওই দুই বিন্দুর এক বিন্দু থেকে অপর বিন্দুতে আধানকে নিয়ে যেতে আমাকে কোনো কার্য করতে হয় না, অর্থাৎ তখন ডাব্লু এ বি এর পরিমাণ হয় 0। আশা করি বিষয়গুলো বোঝা যাচ্ছে। হ্যাঁ, আসি আমি নেক্সট পয়েন্টে। এতক্ষণ বললাম বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুর বিভবের ধারণা কেমন হবে না হবে, কোথায় বেশি হবে কোথায় কম হবে, বিভব প্রভেদ কী জিনিস ইত্যাদি। এখন আসি একটু পরিবাহী বিভব নিয়ে বা হাইত বস্তুর বিভবকে নিয়ে। আহিত বস্তুর বিভবের ধারণা বা আহিত বস্তুর বিভব। কথার কথা আমি একটা পরিবাহীকে নিয়েছি যে পরিবাহীটি অনাহিত পরিবাহী, তার মধ্যে কোনো আধান নেই। এবার যদি এই পরিবাহীর পৃষ্ঠে একটি একক ধনাত্মক আধানকে যদি আমি অসীম থেকে নিয়ে আসি, না তড়িৎ বলের দ্বারা কার্য হবে, কারণ এখানে এর মধ্যে কোনো আধান নেই, তাই সে কোনো আকর্ষণ বা বিকর্ষণ কিছুই করবে না। একক ধনাত্মক আধানকে আনতে গিয়ে আমাকে না বলের দ্বারা না বলের বিরুদ্ধে কার্য করতে হবে, তাই তখন এই পরিবাহীটির পৃষ্ঠে বিভব হলো 0, অর্থাৎ একটি অনাহিত বস্তুর বিভব সর্বদাই 0 হয়। কিন্তু যদি পরিবাহীটি ধনাত্মক আধানে আহিত হতো তবে এই পরিবাহীটির পৃষ্ঠে বিভব ধনাত্মক নাকি ঋণাত্মক এটা জানার জন্য আমি যদি আবার একটা অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে আসি, কারণ এই যে অসীম থেকে একক ধনাত্মক আধানকে নিয়ে আসার এই কনসেপ্ট, এটা জাস্ট একটা ধারণা, বিভব কী করে, বিভবের ধারণা আমরা কী করে পাবো, কিন্তু বাস্তবে বিভব প্রভেদটাই আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে এই পরিবাহীর পৃষ্ঠে আনতে যে কার্য করতে হবে সেটা বলের বিরুদ্ধে কার্য, কারণ ধনাত্মক আধানকে নিয়ে আসলে ধনাত্মক আধানকে বিকর্ষণ করবে, অর্থাৎ বলের বিরুদ্ধে কার্য। এই বলের বিরুদ্ধে কার্য যেহেতু ধনাত্মক কার্য, অর্থাৎ এই পরিবাহীটির পৃষ্ঠে বিভব হবে ধনাত্মক বিভব। ঠিক তেমনই ঋণাত্মক আধানে আহিত কোনো বস্তুর বিভব পৃষ্ঠের বিভব ঋণাত্মক হবে।
হ্যাঁ, এবার পাশাপাশি এটাও জেনে রাখি, কোনো একটা পরিবাহী তার বিভব উচ্চ নাকি নিম্ন তার ধারণা পেতে গিয়ে নির্দেশ স্থলের ধারণা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিভবের ধারণায় বা বিভবের গণনায় নির্দেশ স্থলের ধারণা। আমরা জানি নির্দেশ স্থল কি। নির্দেশ স্থল হলো এমন একটি নির্দেশ স্থল বা নির্দেশতন্ত্র, এমন একটা বিষয় যে কোনো কিছু গণনার ক্ষেত্রে ওটাকে প্রমাণ হিসেবে স্বীকার করে নিয়ে ওর সাপেক্ষে ভাবা হয় সব কিছুই। নির্দেশ স্থল বলতে সাপেক্ষ তলাটা আর কি, বা সাপেক্ষ কোনো তন্ত্র যার সাপেক্ষে পরিমাপ করছে। হ্যাঁ, যেমন কোনো একটা জিনিসের উচ্চতা নির্ণয় করতে হবে, কোনো স্থানের উচ্চতা নির্ণয়। এখানে সমুদ্র যে তলটা আছে, সমুদ্রের লেভেল, এটাকে নির্দেশ স্থলে এসে ধরে নেওয়া, ওর সাপেক্ষে ভেবে নেওয়া কোনো স্থান কতটা উঁচুতে আছে না আছে ইত্যাদি বিষয়গুলো। ঠিক তেমনই বিভবের গণনাতেও আমরা একটা নির্দেশ স্থলে ধারণা নেই। তাহলে আমি বললাম কিছুক্ষণ আগে, একটা পরিবাহী যদি অনাহিত হতো তাহলে, যদি অনাহিত পরিবাহী হতো তাহলে তার পৃষ্ঠের বিভব সর্বদাই শূন্য। অর্থাৎ পরিবাহীটিতে আধান নেই, আধান যদি 0 হয়, কিউয়ের মান যদি 0 হয়, তাহলে পরিবাহীর পৃষ্ঠের বিভব 0 হবে। কিন্তু পরিবাহীর পৃষ্ঠে বিভব আধান থাকলেই যে পরিবাহীর পৃষ্ঠে বিভব থাকবে এমনটাও ভাবার কিছু নেই। অর্থাৎ কথাটা অনেকটা এরকমই, আমি একটা পরিবাহীকে বা আমি কোনো পদার্থকে যদি তাপবিজ্ঞানে আসি, পদার্থকে কিছুটা তাপ দিলাম, তাপ দিলেই যে তার তাপমাত্রা বাড়বে এমনটা সবসময় নয়। কারণ সেখানে অন্য একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তাপগ্রাহিতা। যেমন আমি যদি বলি 1 বালতি পরিমাণ জল নিয়ে তাকে কিছুটা হিট করা হলো, হ্যাঁ হয়তো তার উষ্ণতা বাড়লো, কিন্তু সেই পরিমাণ তাপ যদি আমি 1 সমুদ্র জলকে দিই, নিশ্চয়ই সমপরিমাণে উষ্ণতা বাড়বে না, বা উষ্ণতা হয়তো বাড়বেই না। সুতরাং বিভব একই কথা আমি বলছি, তাপবিজ্ঞানে তাপমাত্রা এবং তড়িৎ বিজ্ঞানে বিভবের ধারণা সেম। পরিবাহীকে আধান দিলে বিভব বাড়তে পারে, এটা অবশ্যই। যেমন 1 বালতি জলকে আমি তাপ দিলে তার তাপমাত্রা বাড়বে, এটা যেমন সাধারণ বিষয় বা বাড়তে পারে, ঠিক তেমনই আমি বলছি কোনো পরিবাহীকে আধান দিলে তার বিভব বাড়তেই পারে। কিন্তু পাশাপাশি এটাও জেনে রাখা উচিত, আধান দিলেই পরিবাহীর বিভবটা বেড়ে অনেকটা হবে এমনটা নয়। কারণ পাশাপাশি এখানেও তাপগ্রাহিতার মতো এখানেও একটি রাশি বর্তমান, যেটা ধারকত্ব বলে পরিচিত। যেমন পৃথিবীর কথা যদি বলি, পৃথিবী আকারে এত বিশাল বড় যে তাকে সামান্য আধান দিলে তার তড়িৎগ্রস্ততার কোনো রকম পরিবর্তন হয় না বললেই চলে। তাই পৃথিবীর থেকে সামান্য আধান তুলে নেওয়া বা পৃথিবীকে সামান্য আধান দেওয়া দিলে তার তড়িৎগ্রস্ততার যেহেতু কোনো রকম পরিবর্তন হয় না, তাই তার বিভব সর্বদাই শূন্যই থাকে। সুতরাং আমরা বলতেই পারি পৃথিবীর সঙ্গে সংযুক্ত যত বস্তু আছে, আলটিমেট সেও ওই পৃথিবীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে তার বিভবও শূন্য হয়ে পড়ে। হ্যাঁ, আমরা নির্দেশ স্থলের ধারণা হিসাবে আমরা পৃথিবীকেই স্বীকার করি বা পৃথিবী পৃষ্ঠটাকেই স্বীকার করে নিই। পৃথিবী পৃষ্ঠের বিভব সর্বদাই শূন্য, কারণ পৃথিবী আকারে এতটাই বড় যে আলটিমেট তার পৃষ্ঠের বিভবের কোনো পরিবর্তন ঘটে না। বরং ওর সাপেক্ষে বিচার করা হয়, পৃথিবীর বিভব শূন্য ধরে নিয়ে ওর সাপেক্ষে আমরা বিচার করি কোনো একটা আহিত বস্তু সে উচ্চ বিভবে আছে নাকি নিম্ন বিভবে আছে। আসি নেক্সট পয়েন্ট। বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। যাই হোক, এই রাশিমালাটা প্রতিষ্ঠা করার আগে আমি নির্দেশ স্থলের ধারণাটা আরেকবার যাচ্ছি। আমি বলেছি পৃথিবী পৃষ্ঠের বিভব সর্বদাই শূন্য ধরে নেওয়া হয়, কারণ পৃথিবীর থেকে সামান্য আধান তুলে নিলে বা সামান্য আধান দিলেও তার তড়িৎগ্রস্ততা অর্থাৎ তড়িতাহিত অবস্থার কোনো রকম পরিবর্তন হয় না, এবং তার পৃষ্ঠে বিভব সর্বদাই শূন্যই থাকে বা শূন্য ধরে নেওয়া হয়।
তাহলে আমি যদি এখন বলি এই একটা আহিত বস্তু, এর সঙ্গে আর্থিং করা হলো, অর্থাৎ পৃথিবীর সঙ্গে সংযুক্ত করা হলো। যদি কথার কথা পৃথিবী পৃষ্ঠ থেকে ইলেকট্রন উঠে আসে এই পরিবেশিতে, উঠে এসে এটা একটা আহিত বস্তু ছিল, এটাকে নিউট্রাল করে দিল, ধনাত্মক আধান আহিত বস্তু, ধনাত্মক আধান কখনোই ধাবিত হতে পারে না। অর্থাৎ ইলেকট্রন যদি উঠে এসে এটাকে নিউট্রাল করে দেয় পৃথিবী পৃষ্ঠ থেকে, তাহলে আমি বলতেই পারি যে এই বস্তুটির বিভব এটা পৃথিবীর সাপেক্ষে উচ্চ বিভবে ছিল, কারণ ইলেকট্রন সর্বদা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হয়। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ বিভব ছিল 0, এটা হলো উচ্চ বিভবে। ঠিক একইভাবে ঋণাত্মক আধান আহিত বস্তুর ক্ষেত্রে ভেবে দেখো, ওখান থেকে ইলেকট্রন আলটিমেট ওর সঙ্গে কানেক্টিং এই একটা ঋণাত্মক আধান আহিত বস্তু নিলাম আমি, নিয়ে এবার বলছি যে এর সঙ্গে পৃথিবী কানেক্টেড করে দেওয়া হলো, দেখা গেলো এই কিছুক্ষণ পরে নিউট্রাল হয়ে গেল। এবারে নিউট্রাল হয়ে গেল মানে এর আধান নেই। এবার আধান নেই বলতে এই আধানগুলো গেল কোথায়? তাহলে ইলেকট্রন পৃথিবী পৃষ্ঠে ধাবিত হয়েছে। ইলেকট্রন যেহেতু এই বস্তু থেকে পৃথিবী পৃষ্ঠে ধাবিত হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে আমাকে বলতেই হচ্ছে এখন যে এর বিভব শূন্যের সাপেক্ষেও কম ছিল। অর্থাৎ এর নেগেটিভ বিভব ঋণাত্মক বিভবে ছিল, উচ্চ বিভবে ছিল, পৃথিবী পৃষ্ঠে এখানে উচ্চ বিভবে, অর্থাৎ এখানে শূন্য বিভবটাই উচ্চ বিভব। তাই স্বাভাবিকভাবে আধান কোন বস্তু থেকে কোন বস্তু থেকে ধাবিত হবে এই ধারণাতেও পৃথিবী পৃষ্ঠকে আমরা নির্দেশস্থল হিসেবে ধরে নিয়েছি। ফিরে আসি বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। আমি ধরে নিলাম এই একটা বিন্দু আধান প্লাস কিউ, আমাকে এর এই তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে, পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে, যে বিন্দুটি বিন্দু আধানটি থেকে আর দূরত্বে অবস্থিত। আর বিভবের সংজ্ঞা অনুসারে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব নির্ণয় করতে হলে অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে পি বিন্দুতে নিয়ে আসতে হবে, নিয়ে এসে দেখা উচিত কী পরিমাণ বৈদ্যুতিক কার্য সম্পাদিত হলো, আর সেই কার্যের পরিমাণই হলো পি বিন্দুর বিভব। হ্যাঁ, এবার অসীম থেকে একক ধনাত্মক আধানকে পি বিন্দুতে আনার সময় যদি বলে একক ধনাত্মক আধানটি এই যে প্লাস কিউ আধানটা আছে তার দ্বারা যে বিকর্ষণ বল অনুভব করবে, সেটা কি প্রত্যেকটা মুহূর্তে একই? তা নয়, কারণ এখানে যতটা বিন্দু আধানটিকে যত আমি কাছে নিয়ে আসছি পি বিন্দুর দিকে, তত এই দূরত্বের মানটা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ কোনো এক মুহূর্তে যদি আমি ভেবে নিই যে প্লাস কিউ আধান থেকে এই প্লাস একক আধানটির দূরত্ব ছিল এক্স, তাহলে এক্স এর মান শুরুতে ছিল ইনফিনিটি, যত কাছে নিয়ে আসছি বিকর্ষণ বলের পরিমাণটা তত বাড়ছে, কারণ এক্স এর মান বাড়ছে। আমরা জানি কুলম্বের সূত্র অনুসারে কুলম্বীয় বল হবে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ এক্স মানে ক্রিয়াশীল বলটা বাড়া। তাহলে এখানে যে কার্যটা সম্পাদিত হবে সেটা বলের বিরুদ্ধে এবং পরিবর্তনশীল বলের বিরুদ্ধে। হ্যাঁ, আমি কোনো এক মুহূর্তে দূরত্ব এক্স ধরে নিয়ে বলছি যে ওই মুহূর্তে যদি ক্রিয়াশীল বল হয় এফ ইকুয়ালস টু 1/4 বা এপসাইলন নট কিউ ইন্টু 1 আধান দ্বয়ের গুণফল বা এক্স স্কোয়ার 1/4 ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। হ্যাঁ, এটা হলো কোনো এক মুহূর্তে প্লাস ওয়ান আধানটিকে পি বিন্দুতে নিয়ে আসার সময় ক্রিয়াশীল বল। হ্যাঁ, এখন যদি গণনায় বলি যে না, এখন আমাদের এই যাত্রাপথে আধানটি নিয়ে আসার সময় এই যে যাত্রাপথটি আছে তার ক্ষুদ্র একটি সরণ ঘটানো হলো ডিএক্স। হ্যাঁ, ডিএক্স এতটাই ক্ষুদ্র যে ওইটুকু সরণের সময় বলটা পরিবর্তনশীল হয় না বললেই চলে। সুতরাং বলা যায় ডিএক্স পরিমাণ সরণের সম্পাদিত কার্য ডিডাব্লিউ ইকুয়ালস টু এফ ডিএক্স। হ্যাঁ, এখানে ডিডাব্লিউ ইকুয়ালস টু হবে মাইনাস এফ ডিএক্স। সুতরাং সমগ্র সরণ ঘটাতে, অর্থাৎ অসীম থেকে এই যে বিন্দুতে নিয়ে আসি তাতে এক্স এর মানের পরিবর্তন অসীম থেকে হলো আর, এই সমগ্র সরণ ঘটাতে মোট কী পরিমাণ কার্য সম্পাদিত হলো সেটাই আমাদের কাছে বিভব বলে পরিচিত, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ, এটাই হলো বিভব। হ্যাঁ, তবে এখানে ঋণাত্মক চিহ্ন বলছি আবার, এখানে এফ এর দিক বিকর্ষণ যদি হয় সরণের দিক উল্টো দিক, তো এখানে যদি সরণ এবং বল বিপরীত মুখে তাই মাইনাস চিহ্ন আসবে। ভি ইকুয়ালস টু দাঁড়াবে মাইনাস ইন্টিগ্রেশন এফ ডি এক্স, যেখানে এক্স এর সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেশন, এক্স এর লিমিট দাঁড়াচ্ছিল ইনফিনিটি থেকে আর। হ্যাঁ, এফ এর মানটা বসিয়ে দিলে ধ্রুবকগুলোকে বের করে নিতে পারি আমরা, কিউ বাই 4 পাই এপসাইলন বেরিয়ে গেল, অর্থাৎ দাঁড়ালো ইন্টিগ্রেশন
1/x² dx লিমিট ইনফিনিটি থেকে আর, বা তাহলে দাঁড়াচ্ছে হলো -q/4πε 1/x² ইন্টিগ্রেশন করে দেখো সূচকের নিয়ম অনুসারে x⁻², তাহলে -2 + 1 বাই তাহলে -2 + 1 অর্থাৎ -1/x, যার লিমিট ইনফিনিটি থেকে আর। হ্যাঁ, লিমিট বসিয়ে দিয়ে আমরা পাই 1/q/4πε × 1/r। বা ফাইনালি যদি দেখি তাহলে বিভবের রাশিমালাটি দাঁড়াবে v = 1/4πε × q/r। অর্থাৎ আমি বলতেই পারি এখন যে কোনো একটা বিন্দু আধান +q, তার থেকে r দূরত্বে অবস্থিত কোনো একটি বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা হয়। হ্যাঁ, এটা অপশনাল কেস, এটা থাকি, সিজিএসএল থাকবে না, এসআইএল থাকবে না বলতে কি, তা 1/k থাকে। তাহলে কোনো একটা বিন্দু আধান +q, তার থেকে r দূরত্বে বিভব হয় +q/r। হ্যাঁ, তবে জেনে রাখা উচিত বিন্দু আধানটি যদি ঋণাত্মক হতো, বিন্দু আধানটি নেগেটিভ হলে এই ভি এর রাশিমালাটি দাঁড়াতো সেম 1/4πε × q/r, কিন্তু মাইনাস। ঋণাত্মক বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব হয় ঋণাত্মক, ধনাত্মক তড়িৎ আধানের তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব ধনাত্মক হয়। জাস্ট মনে রাখার বিষয় এটি যে কিউ বিন্দু আধান থেকে r দূরত্বে অবস্থিত কোনো বিন্দুর বিভব হয় q/r, -q হলে -q/r, আর প্রাবল্য হয় q/r²। সেটা ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক, প্রাবল্য সেম। হ্যাঁ, ওখানে ঋণাত্মক চিহ্ন ধনাত্মক চিহ্ন জাস্ট দিকটাকে বুঝিয়ে দেবে, কারণ প্রাবল্য ভেক্টর রাশি হলেও বিভব স্কেলার রাশি। হ্যাঁ, নেক্সট টাইমে আসি। তড়িৎ দ্বিমেরুর এই অবস্থান মানে কি, এটা আমি আগে বলেছিলাম, মানে অক্ষস্থিত অবস্থান বা অ্যাক্সিয়াল পজিশনে, অ্যাক্সিয়াল থেকে এই অবস্থান কথাটা নিয়ে আসা, এই অবস্থানে বিভবের রাশিমালা প্রতিষ্ঠা। হ্যাঁ, তড়িৎ দ্বিমেরু কি আমরা জানি যে তড়িৎ দ্বিমেরু হলো এমন একটি তড়িৎ সংস্থা যেটা সমপরিমাণ বিপরীতধর্মী দুটি আধান নিয়ে তৈরি এবং তাদের মধ্যবর্তী ব্যবধান খুবই নগণ্য। ধরে নিলাম এ বি একটি তড়িৎ দ্বিমেরু, যার এ বিন্দুতে আছে -q আধান এবং বি বিন্দুতে আছে +q আধান। হ্যাঁ, এর দ্বিমেরুটির মধ্যবিন্দু থেকে এর এই অক্ষ বলতে এটাই সংযোগকারী রেখাটার, এর উপরিস্থিত কোনো একটি বিন্দু না হলো পি বিন্দু, বা আমি অক্ষস্থিত কোনো একটি বিন্দু না আছে পি বিন্দুই নিলাম। আমাকে এই পি বিন্দুতে বিভবের রাশিমালা বের করতে হবে অক্ষস্থিত অবস্থানে। হ্যাঁ, যেখানে দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে পি বিন্দু দূরত্ব আর। আর দ্বিমেরুটির কার্যকর দৈর্ঘ্য হলো 2l, অর্থাৎ ও থেকে বি এর দূরত্ব l, ও থেকে এর দূরত্ব এটাও l। হ্যাঁ, তাহলে আমি যদি এখন বলি যেহেতু এই বিশেষ সংস্থারই দুটি বিন্দু আধান দ্বারা গঠিত, এটা +q এটা -q, আর আমি আগের পয়েন্টে জাস্ট বললাম কোনো একটা বিন্দু আধান যদি হতো +q বা বিন্দু আধান q, তার তড়িৎ ক্ষেত্রে r দূরত্বের বিভব কত, সেটা হতো q/r। তাহলে এখানে যদি বলি এই +q বিন্দু আধানটির জন্য এই যে বিপি যে দূরত্ব আছে, বি থেকে পি বিন্দুতে যেহেতু বিভব নির্ণয় করতে হবে, +q বিন্দু আধানটি থেকে বিপি দূরত্বে পি বিন্দুতে বিভব কত, তাহলে বলো q/bp। অর্থাৎ +q আধানটির জন্য পি বিন্দুতে বিভব, +q এর জন্য পি বিন্দুতে বিভব যদি নাম দিই আমি v1, সেটা হবে 1/4πε × q/bp, সেটা প্লাস। একইভাবে -q বিন্দু আধানটির জন্য পি বিন্দুতে বিভব কত যদি বলি, এটাও একটা বিন্দু আধান, তাহলে তার জন্য বিভব হবে v2 = 1/4πε × q/ap, জাস্ট আর। কিন্তু সেটা যেহেতু ঋণাত্মক আধানের জন্য তাই বিভবটা হবে ঋণাত্মক। হ্যাঁ, বিভব একটু স্কেলার রাশি যেহেতু, তাই পি বিন্দুতে মোট বিভব কত, এটা সাধারণ বীজগণিতকে মেনেছিল। অর্থাৎ পি বিন্দুতে মোট বিভব দেওয়া হবে v = v1 + v2
হ্যাঁ V1 আর প্লাস V2 করে দেখো, Q/4πε কমন যাবে, গিয়ে দাঁড়াবে 1/BP - 1/AP, অর্থাৎ দাঁড়াবে Q/4πε। হ্যাঁ এখানে বিপি বলতে হলো ভি থেকে পি এর দূরত্ব, অর্থাৎ ওপি মাইনাস এল, অর্থাৎ আর মাইনাস এল, 1/r-l মাইনাস এপিটা হলো আর প্লাস এল, আর প্লাস এইটুকু এল, এটা হলো এপি। অর্থাৎ ক্যালকুলেশন দাঁড়াচ্ছে Q/4πε, এটা হবে r² - l², লসাগু করলে, আর উপরে হবে 2l। হ্যাঁ তার মধ্যে 2QL হলো আধানদ্বয়ের যে দ্বিমেরু ভ্রামক, P/r² - l²। এই হলো আমাদের তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত অবস্থানে বা এ অবস্থানে বিভবের রাশিমালা। নেক্সট দেখে নিই তড়িৎ দ্বিমেরুর বি অবস্থানে। বি অবস্থানে বিভবের রাশিমালা। আবার বলছি, এটা একটা তড়িৎ দ্বিমেরু, ধরে না এবি। হ্যাঁ যার এ বিন্দুতে ছিল -Q আধান, বি বিন্দুতে +Q আধান। হ্যাঁ এর বি অবস্থান বলতে লম্ব সমদ্বিখণ্ডক অবস্থান, বাইসেক্টর অবস্থান বা ব্রড সাইড পজিশন, যে কোনো একটা বললেই হলো। বাইসেক্টর, ব্রড সাইড, তাই নাম দিয়েছি বি, বা সেটার অপর নাম অবশ্য পার্শ্ব অবস্থান। হ্যাঁ পার্শ্ব অবস্থান বলতে এই যে লম্ব সমদ্বিখণ্ড যেটা বলছি, তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু ও বিন্দু, তার থেকে একটা লম্ব টেনে নিয়ে বলছি, মধ্যবিন্দুতে লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করে, এই লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত কোনো একটা বিন্দু হয়তো মনে হলো পি, আমাকে পি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে, যেখানে দ্বিমেরুটির কার্যকর দৈর্ঘ্য 2l, আর এখানে এই দূরত্ব হয়তো আর। তাহলে একইভাবে যদি বলি যে এখানে পি বিন্দুতে বিভবের গণনায়, যেহেতু পি বিন্দুটি এমন একটি তড়িৎ ক্ষেত্রে অবস্থিত যেটা দুইটা বিন্দু আধান দ্বারা গঠিত একটি সংস্থা তড়িৎ ক্ষেত্র, তাই +Q বিন্দু আধানটির জন্য পি বিন্দুতে বিভব, -Q বিন্দু আধানটির জন্য পি বিন্দুতে বিভব যা হবে তাদের সম্মিলিত মান, অর্থাৎ মোট মানেই হলো পি বিন্দুর মোট বিভব। অর্থাৎ পি বিন্দুর মোট বিভবকে যদি বলি, প্রথম +Q বিন্দু আধানটির জন্য বিভব, আচ্ছা বের করে নিলাম, +Q বিন্দু আধানটির জন্য পি বিন্দুতে বিভব হবে V1 = 1/4πε × +Q/BP, অর্থাৎ এই দূরত্ব। একইভাবে -Q বিন্দু আধানটির জন্য পি বিন্দুতে বিভব যদি বলি V2, সেটা দাঁড়াবে 1/4πε × -Q/AP, কারণ এ থেকে পি এর দূরত্ব এখানে -Q বিন্দু আধানটির জন্য। যেহেতু এপি আর বিপি ইকুয়াল, ক্যালকুলেশন করে দেখো এপি বিপি ইকুয়াল, তাই এখানে আমরা বলতেই পারি পি বিন্দুতে মোট বিভব দাঁড়াবে V1 + V2 = 0। অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর এই যে বাইসেক্টর অবস্থানটি বা লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানটি, এর যে কোনো অবস্থানে এই সমদ্বিখণ্ডকটির উপরিস্থিত যতগুলো বিন্দু আছে, এমনকি আমি যদি একটা সমদ্বিখণ্ডক তল অঙ্কন করতাম, এই তলটির, এই যে আমার হাতের তলটি, এই হাতের তলের উপরিস্থিত প্রত্যেকটা বিন্দুর দূরত্ব এ থেকে যা হবে বি থেকেও তাই হয়, তাই ওই তলটার প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান 0 হয়। অর্থাৎ এখানে এমন একটি তল বা রেখা আমরা পাই লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানটিতে, যে তলটি বা রেখাটির নাম শূন্য বিভব তল বা শূন্য বিভব রেখা। অর্থাৎ কোশ্চেন হিসেবে যদি বলা হয় এমন যে তড়িৎ ক্ষেত্রে কি এমন কোনো বিন্দু পাওয়া সম্ভব যেখানে প্রাবল্য আছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে, অথচ বিভব 0? আছে। তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক অবস্থান, যেখানে লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানের প্রত্যেকটা বিন্দুতে যেখানে বিভব 0,
অথচ প্রাবল্যের মান আছে, সেটা আমরা প্রিভিয়াস আলোচনাতে পেয়েছিলাম যে ওখানে প্রাবল্যের রাশিমালা হয় p/r² + l² 3/2 সঙ্গে 1/4/ε। সে তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানে r, θ বিন্দুতে বিভবের রাশিমালা প্রতিষ্ঠা। r, θ বিন্দুতে বিভবের রাশিমালা, কিন্তু সেটা তড়িৎ দ্বিমেরুর জন্যই। ধরে নিলাম এই একটা তড়িৎ দ্বিমেরু, এই একটি তড়িৎ দ্বিমেরু। হ্যাঁ, এখানে দ্বিমেরুটির মধ্যবিন্দুটিকেই মেরুবিন্দু হিসেবে ধরে নিয়ে এবং অক্ষটিকে মেরু অক্ষ হিসেবে ধরে নিয়ে আমি r, θ একটা বিন্দু সিলেকশন করলাম। ধরে নাও এই বিন্দুটি হলো r, θ বিন্দু। অর্থাৎ এখানে ও থেকে পি এর দূরত্ব r পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, এবং মেরু অক্ষের সঙ্গে যেহেতু এই অবস্থানটি r দূরত্বের অবস্থানটি যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে অবশ্যই পি বিন্দুর স্থানাঙ্ক r, θ। হ্যাঁ, এবারও যদি বলি যে এ বি বিন্দুতে অবস্থিত আধানটি যদি হয় +q আর এ বিন্দুতে -q, তাহলে তুমি বলতেই পারো +q বিন্দু আধানটির জন্য পি বিন্দুতে বিভব হবে, হ্যাঁ, বি থেকে পি এর দূরত্বটা দরকার, অর্থাৎ +q/bp, আর -q আধানটির জন্য পি বিন্দুতে বিভব হবে -q/ap। অর্থাৎ আমি একবারই বলছি পি বিন্দুর মোট বিভব দাঁড়াবে v +q এর জন্য 1/4πε q/bp, এটা প্লাস, কিন্তু এ বিন্দুর জন্য দাঁড়াবে -1/4πε q/ap। হ্যাঁ, q/4πε কমন নিয়ে বলছি 1/bp - 1/ap। হ্যাঁ, এটা হলো বিপি, এটা এপি। হ্যাঁ, আমি এখন বলছি জাস্ট এই গণনায় বিপি এর দূরত্ব নির্ণয় করতে গিয়ে বি থেকে এই ওপি এর উপর একটা লম্ব দূরত্ব টেনে নেওয়া হলো। একইভাবে বর্ধিত ওপি এর উপর যদি এই অবস্থান থেকে লম্ব দূরত্ব টানি, এবং লম্বটির নাম এখানে যদি বি থেকে অবস্থিত বি থেকে যে লম্বটা টেনে নেওয়া হলো তার নাম যদি আমি বিএম, এটার নাম দিলাম এএন, তবে এখানে বলা যেতে পারে বি থেকে পি এর দৈর্ঘ্য আর এম থেকে পি এর দূরত্ব প্রায় সেম, কারণ বাস্তবে দ্বিমেরুর কার্যকর দৈর্ঘ্য 12 এতটাই নগণ্য, এবং আর এর সাপেক্ষে এতটাই নগণ্য যদি ভাবা হয়, তাহলে এখানে অবশ্যই বলা যেতে পারে আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান 12। অর্থাৎ এখানে যে ছোট্ট সমকোণী ত্রিভুজটি পেলাম তার এই এল দৈর্ঘ্যটাই অতি নগণ্য। তাই বাস্তবে অন্যান্য বাহুগুলোর দৈর্ঘ্য অতি নগণ্য, অন্যান্য বাহুগুলোর দৈর্ঘ্য অতি নগণ্য হওয়ার জন্য আমরা বলতেই পারি বিপি এর দৈর্ঘ্য আর এমপি এর দৈর্ঘ্য, মানে এই দৈর্ঘ্য যেহেতু এই সমকোণী ত্রিভুজটিতে, এই যে বিএমপি সমকোণী ত্রিভুজটিতে ভূমিটা অতি ক্ষুদ্র, তাই বলা যেতে পারে এমপি আর বিপি ইকুয়াল, অর্থাৎ q/4πε 1/bp এর পরিবর্তে লেখা যেতে পারে 1/mp মাইনাস, একইভাবে এপি এর পরিবর্তে লেখা যেতে পারে 1/np, মানে এপি এর পরিবর্তে এনপি লেখা যেতে পারে। অর্থাৎ দাঁড়াবে হলো q/4πε, হ্যাঁ, এমপি যদি এখন গণনা করি, এম থেকে পি এর দূরত্ব, ও থেকে পি এর দূরত্ব আর এখানে এইটুক দৈর্ঘ্য এল, এইটুক এল, তাহলে এইটা যদি এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই যে বাহুটি দাঁড়াবে, একটু খেয়াল করে দেখো, এটা ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজটা হলো এল ইকুয়ালস টু cos θ, অর্থাৎ এইটুক বাহুর দৈর্ঘ্য দাঁড়াবে এল cos θ। একইভাবে এই থিটা হলে এটা হবে বিপরীত বাহু, হবে বিপরীত কোণ, এটা হবে থিটা বিপরীত কোণ, তাহলে ঠিক একইভাবে এই বাহুটির দৈর্ঘ্য দাঁড়াবে এল cos θ। অর্থাৎ আমার গণনায় পিএম এর দৈর্ঘ্য দাঁড়াবে PM ইকুয়ালস টু দাঁড়াবে আর মাইনাস এল cos θ, আর এনপি দাঁড়াবে আর, এটা পুরোটা আর প্লাস এখান থেকে এই দূরত্ব পর্যন্ত আর প্লাস এই ছোট্ট বাহুটির দৈর্ঘ্য এল cos θ, অর্থাৎ 1/r প্লাস এল cos θ। অর্থাৎ ক্যালকুলেশন দ্বারা q/4πε
বা লসাগু করলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর উপরে হবে 2l কস থিটা। হ্যাঁ, তার মধ্যে ক্যালকুলেশনে 2ql এটা দেওয়া পি ভ্রামক, অর্থাৎ 1/4πε ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস থিটা। হ্যাঁ, এখান থেকে খেয়াল করে দেখো, এটা হলো যে কোনো অবস্থানে তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানে বিভবের রাশিমালা, যে কোনো বিন্দুতে। এই পয়েন্টটাকে বেস করে যদি আগের দুটোতে এগিয়ে আসি, যে তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত অবস্থানে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা কি? হ্যাঁ, অক্ষস্থিত অবস্থান মানে যদি এই অবস্থান হয়, তাহলে অক্ষস্থিত অবস্থানে থিটার মান কত হবে? 0 ডিগ্রি। হ্যাঁ, অক্ষস্থিত অবস্থানে থিটা যদি 0 হয়, তাহলে পি কস 0 হলো 1, এটা 1, অর্থাৎ দাঁড়াবে পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। দেখে নিও, এটাই ছিল রাশিমালা আগেরটায়। আর যদি লম্ব সমদ্বিখণ্ড অবস্থানে দেখি, তখন থিটার মান হবে 90 ডিগ্রি, আর থিটার মান 90 হলে কস 90 হবে 0, অর্থাৎ এই পার্টটা হবে 0। অর্থাৎ এখান থেকেই আমি আগের দুটো পেতে পারি। হ্যাঁ, নেক্সট আসছি আহিত পরিবাহী খোলকের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভবের ধারণা। আগে বলেছিলাম খোলক বলতে ফাঁপা গোলক। হ্যাঁ, যদি এমনটা আমি বলি যে একটা পরিবাহী খোলক, সে প্লাস কিউ আধানে আহিত, এবং পরিবাহী খোলকটির ব্যাসার্ধ হলো আর। হ্যাঁ, এবার যদি বলা হয়ে থাকে এইভাবে যে না, খোলকটির কেন্দ্রবিন্দু থেকে এক্স দূরত্বে অবস্থিত কোনো একটা বহিস্থ বিন্দু হলো পি বিন্দু, এই বিন্দুতে বিভব কত? হ্যাঁ, আমি গাউসের উপপাদ্য পড়াতে গিয়ে বলেছিলাম যে আহিত পরিবাহী খোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের গণনায় গাউসীয় তল ধরে নিয়ে আমরা যে প্রাবল্যের রাশিমালাটি পাই, যে যদি খোলকটি কিউ আধানে আহিত হয়, তবে কেন্দ্রবিন্দু থেকে এক্স দূরত্বে অবস্থিত বিন্দুটি যদি বহিস্থ একটি বিন্দু আমি পি নেই, তবে সেই বিন্দুতে প্রাবল্য হয় কিউ বাই এক্স স্কোয়ার। অর্থাৎ একটা বিন্দু আধান কিউ, তার থেকে এক্স দূরত্বে প্রাবল্য যদি কিউ বাই এক্স স্কোয়ার হয়, একটা গোলীয় পরিবাহী বা খলীয় পরিবাহী সে যদি প্লাস কিউ আধানে আহিত হয়, তবে খোলকটির কেন্দ্রবিন্দু থেকে এক্স দূরত্বে অবস্থিত বিন্দুতে প্রাবল্য কিউ বাই এক্স স্কোয়ারই হয়। অর্থাৎ এই ক্ষেত্রে ভাবা হয় যে খোলকটির সমগ্র আধান তার কেন্দ্রেই কেন্দ্রীভূত আছে, এটা ভাবা হয়। কিন্তু বাস্তবে আধানটি পরিবাহীর বাইরের পৃষ্ঠেই মণ্ডিত থাকে, কিন্তু বাইরে থেকে দেখলে মনে হবে যে তড়িৎ বলরেখাগুলো এমনভাবে নির্গত হচ্ছে যে তার কেন্দ্রবিন্দু থেকে আসছে, অর্থাৎ সমগ্র আধান কেন্দ্রে আসে, তাই কেন্দ্রবিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। তাই একই বিভব আমি যদি কনসেপ্টটা এবারে কাজে লাগিয়ে এখানে বলি যে বহিস্থ একটি বিন্দু হলো পি বিন্দু, অর্থাৎ এক্সের মান যদি আর এর থেকে বেশি হয়, এক্স যদি বহিস্থ হয়, কি মানে পি যদি বহিস্থ হয়, তাহলে এক্সের মান আর এর থেকে বেশি হবেই। এক্স গ্রেটার দেন আর হলে তখন সমগ্র আধানটাকে কেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরে নিয়ে আমি বলতে পারি একটা বিন্দু আধান প্লাস কিউ, তার থেকে এক্স দূরত্বে বি বিন্দুতে বিভব হবে কিউ বাই এক্স, অর্থাৎ তখন হবে ভি সমান সমান 1/4πε ইন্টু কিউ বাই এক্স। অর্থাৎ এখানে বিভব দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ দূরত্ব যত বাড়ে বিভবের মান তত কমতে থাকে, অর্থাৎ অসীমে বিভবের মান 0। ঠিক যদি এখান থেকে যদি বলি এক্সের মান যদি আর এর সমান হয়, তাহলে তুমি বলতেই পারো এক্সের মান আর হলে ভি সমান সমান দাঁড়াবে 1/4πε ইন্টু কিউ বাই আর, এটা বিভবের মান। যেহেতু আর কনস্ট্যান্ট, তাই এখানে ভি প্রপোর্শনাল টু 1/r এটা বলতে পারছি না। কিন্তু এক্স যদি লেস দ্যান আর হতো, অর্থাৎ যদি বিন্দুটি খোলকটির অন্তস্থ হতো, হ্যাঁ, বাইরে থেকে দেখলে যেমন মনে হবে যে সমগ্র আধান কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, কারণ বলরেখাগুলো পৃষ্ঠতল থেকে এমনভাবে বের হবে যে মনে হবে কেন্দ্র থেকে আসছে, কিন্তু ভিতরে গিয়ে দেখবো আমি যে অ্যাকচুয়ালি বাস্তবে ভিতরে কোনো আধান নেই। তাই বলেছিলাম এখানে পরিবাহীটির অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান ই, সেটা গাউসের উপপাদ্য থেকে পেয়েছিলাম, ই এর মান হয় 0। কিন্তু বিভবের ধারণা আসতে গিয়ে এবার বলছি যে অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে এর পৃষ্ঠে আনতে, খোলকটির পৃষ্ঠে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, সেটা হলো তার পৃষ্ঠের বিভব কিউ বাই আর।
অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে খোলকটির পৃষ্ঠে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হলো তার পৃষ্ঠের বিভব, এবং সেই পৃষ্ঠের বিভবটা এত, যখন এক্স এর মান আর এর সমান। তো এবার যদি বলি এই হলো আমার খোলকটি যে প্লাস কিউ আধানে আহিত। আমাকে বলা হলো যে এবার খোলকটির অন্তঃস্থ একটি বিন্দু, সেটা পি বিন্দু, যার দূরত্ব এক্স এই কেন্দ্রবিন্দু থেকে। বলা হলো এক্স দূরত্ব অবস্থিত পি বিন্দুতে বিভব কত। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি কিউ বাই এক্স ভাবি যে সমগ্র আধান কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, বাস্তবে কনসেপ্টটা তা নয়। বাইরে যখন থাকছি আমরা, বাইরের থেকে যখন দেখছি, তখন মনে হবে সমগ্র আধান কেন্দ্রে কেন্দ্রীভূত আছে বলে আমরা ভাবি এইভাবে যে একটা বিন্দু আধান যেরকম কাজ করে, এখানে খোলকটির পৃষ্ঠে অবস্থিত আধানগুলোর আচরণটা অনেকটা সেরকমই, কিন্তু ভিতরে গিয়ে অন্যরকম। হ্যাঁ, এবার যখন আমি বলছি অন্তঃস্থ বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে, তখন চিন্তাভাবনাটা একটু পাল্টাতে হবে। বরং আমি বলছি এই বিন্দুর বিভবের গণনায় বিভব যে ধারণা দিয়েছে তাতে বলা উচিত অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে তুমি টেনে নিয়ে আসো ওই বিন্দুতে। নিয়ে আসতে গিয়ে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হলো এই বিন্দুর বিভব। তাহলে আমি যদি বলি পৃষ্ঠ পর্যন্ত অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে এই পরিবাহীটির পৃষ্ঠে আনতে আমাকে কার্য করতে হয়েছিল এই পরিমাণ, কারণ এটাই পৃষ্ঠের বিভব। তাহলে এই বিন্দুতে আনতে কার্য, অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে এই বিন্দুতে আনতে কার্য, পৃষ্ঠ পর্যন্ত তো আনতেই হলো, প্লাস এই বিন্দুতে আরও এইটুক দূরত্ব আনতে হবে। অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে এই পর্যন্ত আনতে ধরে নাও কার্য করতে হয়েছিল 70 জুল। তাহলে অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে এই বিন্দুতে আনতে 70 জুল তো কাজ করতে হয়েছিল, প্লাস এইটুক কার্য করতে হবে। কিন্তু এইটুক কার্য করতে কোনো, বাস্তবে এইটুক দূরত্ব আনতে আমাকে কোনো কার্যই করতে হয়নি, কারণ অভ্যন্তরে কোনো আধান নেই। তাই এই বিন্দুতেও আনতে যে পরিমাণ কার্য করতে হলো আর পৃষ্ঠে আনতে সেই পরিমাণেই কার্য করতে হলো। তাই বলা হয় খলীয় পরিবাহীর পৃষ্ঠের বিভব আর অভ্যন্তরস্থ প্রত্যেকটা বিন্দুর বিভব একই হয়। অর্থাৎ এক্স লেস দেন আর হলেও ভি ইকুয়ালস টু হবে 1/4πε ইন্টু কিউ বাই আর। অনেক সময় এটাকে একটু টেনশন দেওয়ার জন্য কোশ্চেনগুলোকে এইভাবে দেওয়া হয়। একটি গোলকের খলীয় পরিবাহী, সে তো তার আধান দিয়েছে, সেই আধানে আহিত, কিউ আধান বা যাই হোক একটা আধানে আহিত, তার ব্যাসার্ধ দেওয়া আছে হয়তো আর, দিয়ে বললো যে কেন্দ্রবিন্দু থেকে 5 সেমি দূরত্বে, হয়তো ব্যাসার্ধ 10 সেমি, কেন্দ্রবিন্দু থেকে 5 সেমি দূরত্বে বিভব কত হবে। হ্যাঁ, উত্তরে যদি আমি কিউ বাই 5 সেমি দিয়ে করি তাহলে যাবে, আমার কিউ বাই 10 সেমি দিয়েই করতে হবে। আসি নেক্সট পয়েন্ট। তড়িৎ স্থিতিশক্তি বা তড়িৎ সংস্থার স্থিতিশক্তি। হ্যাঁ, কোনো তড়িৎ সংস্থা গঠন করতে গিয়ে আমাকে যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যের পরিমাণটি ওই সংস্থারই স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়, ওই সংস্থাটিতে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়। ওই সঞ্চিত স্থিতিশক্তিকে আমরা তড়িৎ সংস্থার স্থিতিশক্তি বলে থাকি। কিন্তু বাস্তবে সংজ্ঞাটাকে আমরা এইভাবে দিই যে কতগুলি বিন্দু আধানকে অসীম থেকে নিয়ে এসে কতগুলি সুনির্দিষ্ট অবস্থানে বসিয়ে কোনো তড়িৎ সংস্থা গঠন করতে গিয়ে যে পরিমাণ কার্য করতে হয় সেই পরিমাণ কার্যই হলো ওই সংস্থা তড়িৎ স্থিতিশক্তি। অর্থাৎ আমি যদি কথাটা এইভাবে বলি, ধরে নাও এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। আমি এই বিন্দুতে, ধরে নাও এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। এ বিন্দুতে একটা আধানকে রাখবো, বি বিন্দুতে একটা আধানকে রাখবো, সি বিন্দুতে একটা রাখবো, ডি বিন্দুতে একটা রাখবো। হ্যাঁ, তাহলে ধরে নাও এ বিন্দুতে রাখবো আমি কিউ ওয়ান আধানকে, এটা তো কিউ টু, এটা কিউ থ্রি, এটা কিউ ফোর। তা বলা হয়েছে এই যে 4টা আধান দিয়ে তুমি যে সংস্থাটা তৈরি করবে, এই 4টা আধানকে এই 4টা বিন্দুতে রাখার সময় তুমি অসীম থেকে নিয়ে আসো। অর্থাৎ ফার্স্ট কিউ ওয়ানকে অসীম থেকে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম, কিউ টুকে অসীম থেকে নিয়ে এসে বি বিন্দুতে বসিয়ে দিলাম, কিউ থ্রিকে অসীম থেকে নিয়ে এসে সি বিন্দুতে বসিয়ে দিলাম, কিউ ফোরকে অসীম থেকে নিয়ে এসে ডি বিন্দুতে বসিয়ে দিলাম। হ্যাঁ, এই 4টা আধান দিয়ে এই যে এ বি সি ডি বিন্দুতে স্থাপন করে এই যে সংস্থাটি গঠিত হলো, এই বিশেষ তড়িৎ সংস্থাটি গঠনে আমাকে নিশ্চয়ই কোনো বৈদ্যুতিক কার্য করতে হয়েছিল। এই কার্যের পরিমাণই হলো এই সংস্থার স্থিতিশক্তি। আসছি
দুটি আধান দ্বারা গঠিত সংস্থার স্থিতিশক্তি রাশিমালা। গঠিত সংস্থার স্থিতিশক্তির রাশিমালা বা স্থিতিশক্তি। ধরে নাও এ একটা বিন্দু, বি একটা বিন্দু, তার মধ্যবর্তী দূরত্ব আর। আমি এ ও বি বিন্দুতে দুটি আধানকে স্থাপন করতে চাই, একটা কিউ ওয়ান একটা কিউ টু আধান। স্থিতিশক্তি সংজ্ঞা অনুসারে, তড়িৎ স্থিতিশক্তি সংজ্ঞা অনুসারে কিউ ওয়ান ও কিউ টু আধানকে এ আর বি বিন্দুতে স্থাপন করার আগে অসীম থেকে নিয়ে আসা উচিত। হ্যাঁ, আমি যখন ফার্স্ট কিউ ওয়ান আধানকে অসীম থেকে নিয়ে এসে এই বিন্দুতে বসিয়ে দেব, আমাকে কোনো কার্য করতে হবে না, কারণ এই আধানটিকে আমি কোনো তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসিনি। তড়িৎ ক্ষেত্রে আনিনি বলেই এই আধানটিকে আনতে না কোনো বলের দ্বারা না কোনো বলের বিরুদ্ধে কার্য সম্পাদিত হবে। তাই এই বিন্দুতে কিউ ওয়ান আধানকে আনতে সম্পাদিত কার্য হলো 0। কিন্তু যখন আমি কিউ টু আধানকে বি বিন্দুতে নিয়ে আসছি অসীম থেকে, বি বিন্দুতে নিয়ে আসার সময় অবশ্যই এ বিন্দুতে যে আধানটিকে স্থাপন করা হয়েছিল কিউ ওয়ান, তার তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো এবার কিউ টুকে। স্বাভাবিকভাবে কিউ টুকে আনতে গিয়ে যে পরিমাণ কার্য করতে হলো, বাস্তবে এটি হলো এই সংস্থাটি গঠনের সম্পাদিত মোট কার্য। অর্থাৎ চিন্তাভাবনাটাকে যদি এইভাবে বলি, একটা বিন্দু আধান প্লাস কিউ ওয়ান এই বিন্দুতে স্থাপন করা হলো ফার্স্ট, তার জন্য কৃতকার্য 0। এবার এর জন্য এই বি বিন্দুতে বিভব কত হবে? কিউ ওয়ান আধানটির জন্য বি বিন্দুতে বিভব হবে ভি ইকোয়ালস টু 1/4πε ইন্টু কিউ ওয়ান বাই আর। এটা হলো এ বিন্দুতে অবস্থিত যে আধানটি হলো তার তড়িৎ ক্ষেত্রে এখন বি বিন্দুতে, তার বিভব এইটা দাঁড়ালো। আর বিভবের সংজ্ঞা অনুসারে একক ধনাত্ম আধানকে অসীম থেকে বি বিন্দুতে স্থাপন করতে কার্য করতে হবে এই পরিমাণ, আর সেটাই হলো বি বিন্দুর বিভব। তাই কিউ টু আধানকে বি বিন্দুতে স্থাপন করতে কার্য করতে হবে, একক আধানকে যদি স্থাপন করতে কার্য করতে হয় ভি পরিমাণ, তাহলে কিউ টু আধানকে স্থাপন করতে কার্য করতে হবে ডাব্লিউ ইকুয়ালস টু কিউ টু ইন্টু ভি, অর্থাৎ ডাব্লিউ বা ইপি যাই বলো না কেন, পোটেনশিয়াল এনার্জি অর্থ বলছে, এটাই স্থিতিশক্তি যে কার্য করতে হয়। ডাব্লিউ ইকুয়ালস টু দাঁড়াবে 1/4πε ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর। মনে রাখা খুবই সহজ, জাস্ট আধানদ্বয়ের গুণফল বাই দূরত্ব। এই হলো দুটি বিন্দু আধান দ্বারা গঠিত সংস্থার স্থিতিশক্তি। নেক্সট আসছি তিনটি বিন্দু আধান দ্বারা গঠিত সংস্থার স্থিতিশক্তিতে। তাহলে একইভাবে এখানেও যদি বলি যে ধরে নাও একটা ত্রিভুজ, তার শীর্ষবিন্দু 3টা আছে এ বি সি, আমি 3 বিন্দুতে 3টি আধানকে বসাবো। এ বিন্দুতে বসালাম কিউ ওয়ান আধান। হ্যাঁ, একে প্রথম অসীম থেকে নিয়ে এসে এ বিন্দুতে বসাতে কোনো কাজ করতে হবে না, কারণ কোনো তড়িৎ ক্ষেত্রে রাখা হয়নি। বি বিন্দুতে কিউ টু আধানকে আনার সঙ্গে সঙ্গেই কার্য হলো, একটা কার্য করতে হবে আধানদের গুণফল বা এই দূরত্ব যদি আর1 নাম দিই আর1, যেটা আগেরটাতে পেয়েছিলাম অসীম থেকে নিয়ে আসতে কার্য। যখন তুমি 3 নম্বর আধানটিকে অর্থাৎ কিউ থ্রিকে সি বিন্দুতে এনে বসাবে, তখন এর তড়িৎ ক্ষেত্র আসবে, এর তড়িৎ ক্ষেত্র আসবে, অর্থাৎ তখন দুইটা কার্য সম্পাদিত হবে। যদি এই দূরত্ব বলে আর2 এটা আর3, তাহলে এই সংস্থাটি গঠনে কৃতকার্য দাঁড়াবে, অর্থাৎ সংস্থাটির মোট স্থিতিশক্তি দাঁড়াবে প্রথম আধানটিকে দিতে কোনো কার্য নেই 0, দ্বিতীয় আধানটিকে দিতে অর্থাৎ কিউ টুকে দিতে কার্য হবে কিউ ওয়ান কিউ টু বাই আর1। নেক্সট একে দিতে গিয়ে কার্য হবে এই কিউ ওয়ান কিউ থ্রি বাই আর2, এটা তো হবেই, প্লাস এটাও হবে কিউ টু কিউ থ্রি বাই আর3, সঙ্গে সবার সামনে 1/4πε। এই হলো মোট সংস্থা কৃতকার্য। অর্থাৎ মাথায় রাখতে হবে কোনো তড়িৎ সংস্থায় মোট কৃতকার্যের গণনায় জাস্ট এই সংস্থাটি গঠনের কৃতকার্য প্রত্যেকটা আধান, দুটো করে আধানের গুণফল বা তার মধ্যবর্তী দূরত্বের সমষ্টি হিসেবে লিখতে হবে। যদি আমি আরও একটা বিন্দু আধান কথা নিতাম, 4টা বিন্দু আধান গঠিত সংস্থা কিউ, এখানে মনে হলো কিউ 4কে রাখা হলো, তখন অতিরিক্ত আরও বাড়াচ্ত এই আধানদ্বয়ের গুণফল বা এই দূরত্ব, এই আধানদ্বয়ের গুণফল বা এই দূরত্ব,
এই আধানদের গুণফল বা এই দূরত্ব, অর্থাৎ তখন পার্ট আসতো এখানে 6টা, এরকম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আসতো। হ্যাঁ, নেক্সট পয়েন্টে আসছি। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা। হ্যাঁ, যদি আমি তড়িৎ ক্ষেত্রটাকে সুষম ধরে নিয়ে করি তাহলে সেটা খুব সহজেই হয়তো ভাবা যেতে পারে, কিন্তু অসম তড়িৎ ক্ষেত্র নিয়েও ভাবলেও সেটাও খুবই সামান্য একটা কেস, এমন কিছু আহামরি নেই। ধরে নিলাম অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে এটা একটা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র বলরেখা, তড়িৎ ক্ষেত্রটাকে আমি বলরেখা দিয়ে ইন্ডিকেট করেছি। একই তড়িৎ বলরেখার উপরে অবস্থিত দুইখানে আমি বিন্দু নিলাম, এ বিন্দু ও বি বিন্দু। হ্যাঁ, এ বিন্দু আর বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান সমান এমনটা নয়, যদি অসম তড়িৎ ক্ষেত্র নেই তাহলে সমান নাও হতে পারে। অর্থাৎ এই বিন্দুর চারপাশে বলরেখার সংখ্যা ঘনত্ব এই বিন্দুর চারপাশে বলরেখার সংখ্যা ঘনত্ব একই নাও থাকতে পারে, আর বলরেখার সংখ্যা ঘনত্বের মানেই তড়িৎ প্রাবল্যের মানকে নির্দেশ করে। হ্যাঁ, কিন্তু আমি যদি ভেবে নিই এটাই যে এ আর বি এর মধ্যবর্তী এই যে ব্যবধানখানা, এই ব্যবধানটা অতি নগণ্য ডিএক্স, ধরে না এটা অসম তড়িৎ ক্ষেত্র। আমি দেখিয়ে দিলাম চিত্রের সাহায্যে, দেখো একটু। এই বিন্দুটি আর এখানে এখানে যদি আমি একক ক্ষেত্রফলের চারিদিকে নেই বলরেখার সংখ্যা ঘনত্ব যা, এখানে একক ক্ষেত্রফলে বলরেখার সংখ্যা ঘনত্ব 1 নেই, এখানে বেশি ব্যবস্থা করেছি, কারণ এখানে প্রাবল্যের মান বেশি। কিন্তু আমি যদি বিন্দু দুটি খুব কাছাকাছি নেই তাহলে এই বিন্দুতে বলরেখার সংখ্যা ঘনত্ব যা, এই বিন্দুতে বলরেখার সংখ্যা ঘনত্বের মানে একই থাকে। অর্থাৎ তখন বলা যেতে পারে যে এই অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই ক্ষুদ্র স্থানটিতে তড়িৎ ক্ষেত্রের মান সুষম। তা আমি সেইরকমই বললাম, একটা অসম তড়িৎ ক্ষেত্র, সে অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একই বলরেখার উপর খুব কাছাকাছি দুটি বিন্দু হলো এ ও বি, যার মধ্যবর্তী ব্যবধান ডিএক্স। এবং আরও ধরে নিচ্ছি এ বিন্দুর বিভব ভিএ এবং বি বিন্দুর বিভব ভিবি। এখানে যদি বলি এ বিন্দুর বিভব আর বি বিন্দুর বিভবের মধ্যে কার বিভব বেশি, কোনো সন্দেহ নেই ভিএ ইজ গ্রেটার দেন ভিবি, কারণ আমাকে একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এতে আনতে বলের বিরুদ্ধে কাজ করতে হবে, কারণ বলরেখা যেদিকে যায় ধনাত্মক আধান সেই দিকে ধাবিত হয়, তাই ধনাত্মক আধানকে বি থেকে এতে আনতে গেলে বলের বিরুদ্ধে কাজ করতে হবে। তাই এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভবের তুলনায় বেশি হবে। তা আমি ধরে নিচ্ছি বি বিন্দুর বিভব ভিবি না ধরে যদি এমনটা ভাবি আমি, বি বিন্দুর বিভবটা হলো ভি আর এ বিন্দুর বিভবটা হলো ভি প্লাস ডিভি, তবে বলা যেতে পারে এই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হলো ডিভি। অর্থাৎ এখানে ভি প্লাস ডিভি মাইনাস ভি, এটাই হলো একটি একক ধনাত্মক আধানকে বি থেকে এতে আনতে কার্য। একটি একক ধনাত্মক আধানকে বি থেকে এতে আনতে সম্পাদিত কার্য। একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলে দ্বিবিন্দুর বিভব প্রভেদ, এটা আমরা জেনেছি। বা দিয়ে তাহলে বিভব প্রভেদের সংজ্ঞা থেকেই পেলাম ডিভি ইকুয়ালস টু, হ্যাঁ, একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে রাখলে পরে তার উপর যে ক্রিয়াশীল বলটি হয় সেটা আবার প্রাবল্য। যেহেতু বলেছি সুষম তড়িৎ ক্ষেত্র, এ আর বি এর মধ্যবর্তী স্থানটা তড়িৎ ক্ষেত্রে সুষম, এবং সেখানে যদি প্রাবল্যের মান হয় ই, তাহলে এখানে দাঁড়াচ্ছে বি থেকে এতে আনতে প্রাবল্যের দিক এটা, আর একক ধনাত্মক আধানকে বি থেকে এতে আনতে সম্পাদিত কার্য দাঁড়াবে জাস্ট ই ভেক্টর ডট ডিএক্স ভেক্টর। যেহেতু ই ভেক্টর আর ডিএক্স ভেক্টর অর্থাৎ বল ইন্টু সরণ, এখানে বলটাই তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য, কারণ একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলে নেই প্রাবল্য। আর যেহেতু আমি বলেছি যে অসম তড়িৎ ক্ষেত্রের খুব কাছাকাছি অবস্থা দুটি বিন্দু হয় সুষম তড়িৎ ক্ষেত্র, তাই এখানে
ইটা ভেরিয়েবল নয়, ইটা এখানে কনস্ট্যান্ট। বা ডিভি ইকুয়ালস টু দাঁড়াবে মাইনাস ইডিএক্স, কারণ ই ভেক্টর এবং ডিএক্স ভেক্টরের মধ্যবর্তী কোণ দাঁড়াবে এখানে 180 cos 180 মাইনাস 1, বা ই ইকুয়ালস টু দাঁড়ালো মাইনাস ডিভি বাই ডিএক্স। হ্যাঁ, অর্থাৎ বলা যাচ্ছে এখানে এটাই নির্ণয় সম্পর্ক বিভব আর প্রাবল্যের মধ্যে। বিভবের ঋণাত্মক নতিমাত্রাই হলো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান। বিভবের ঋণাত্মক নতিমাত্রাই হলো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান। হ্যাঁ, তবে এখান থেকে আমি আরেকটা জিনিস জানিয়ে রাখছি। আমি বলেছিলাম প্রাবল্যের একক নিউটন পার কুলম, কিন্তু এখানে খুব সুস্পষ্ট বিভব প্রভেদ তার একক হলো ভোল্ট পার মিটার, অর্থাৎ ভোল্ট পার মিটার ইউনিটটি প্রাবল্যের যে ইউনিট সেটা এই সম্পর্ক থেকে খুব সুন্দরভাবে বলা যেতে পারে। হ্যাঁ, এবার যে তড়িৎ ক্ষেত্রটা একমাত্রিক হতো, তাহলে একমাত্রিক দেশে তড়িৎ ক্ষেত্রের ভেক্টরটিকে আমি লিখতে পারতাম ই ভেক্টর ইকুয়ালস টু ই আই ক্যাপ। ধরে না একমাত্রিক দেশ হিসেবে এক্স অক্ষে দিয়ে নেওয়া হলো, ই ভেক্টর ইকুয়ালস টু ই এক্স আই ক্যাপ। অর্থাৎ সেই ক্ষেত্রে বলা যেতে পারে ই ভেক্টরের এক্সপ্রেশনটিতে মাইনাস ডিভি বাই ডিএক্স না বলে আমি বলছি ডেল ভি বাই ডেল এক্স, কারণটা বলছি কিছুদিন পরেই। ই ভেক্টর ইকুয়ালস টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স ইন্টু আই ক্যাপ। এটাও ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা একমাত্রিক না হয় যদি দ্বিমাত্রিক হতো, কথার কথা ত্রিমাত্রিক সেন্স দেখি, তখন আমি ই ভেক্টরটিকে লিখতাম যে ই ভেক্টর যদি দ্বিমাত্রিক কেস হতো, অর্থাৎ ক্ষেত্রটা যদি দ্বিমাত্রিক হতো, তখন তুমি বলে যে না ই ভেক্টরের দুইখানা উপাংশ আছে, একটা এক্স অক্ষের দিকে হয়তো একটা ওয়াই অক্ষের দিকে, তখন ই ভেক্টরটি দাঁড়াবে ই এক্স আই ক্যাপ। অর্থাৎ এক্স অক্ষের দিকে একটি উপাংশ যদি ই এক্স হয় আর ওয়াই অক্ষের দিকে উপাংশ যদি ই ওয়াই হয়, তাহলে বলা যাবে ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ। এটাই হলো ই ভেক্টর। তাহলে বিভবের নতিমাত্রায় যদি হয় প্রাবল্য এবং সেটা একমাত্রিক দেশে, তাহলে দ্বিমাত্রিক দেশে এক্স অক্ষ বরাবর নতিমাত্রা ডিভি বাই ডিএক্স সেটা হবে মাইনাস ডিভি বাই ডিএক্স, সেটা হলো ই এক্স। ঠিক একইভাবে ডিভি বাই ডি ওয়াই অর্থাৎ ওয়াই অক্ষের দিকে নতিমাত্রা, ওয়াই অক্ষের দিকে ভি এর নতিমাত্রা, যেটা আর কি ভি এর নতিমাত্রা দাঁড়াচ্ছে ওয়াই অক্ষের সাথে পরিবর্তনের ফলে, সেটাও তো একটা প্রাবল্য, কিন্তু সেটা হলো মাইনাস ই ওয়াই আর কি দাঁড়াচ্ছে। তখন এই রাশিমালাটি মাইনাস ডেল ভি বাই ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই জে ক্যাপ। একইভাবে থ্রিডিতে বা ত্রিমাত্রিক দেশে যদি বলি, তাহলে ই ভেক্টর ইকুয়ালস টু বলা যেতে পারে ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ, অর্থাৎ জেড অক্ষ বরাবর তখন আসছে, অর্থাৎ মাইনাস ডেল ভি বাই ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল ভি বাই ডেল জেড কে ক্যাপ। হ্যাঁ, এখানে যদি আমি মাইনাস চিহ্ন কমন নিই, নিয়ে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড ভি লিখি, তবে এই যে জিনিসটা এটাকে একটা অপারেটর বলা হয় থাকে, এটাকে বলছে ন্যাবলা অপারেটর বা গ্র্যাড ভি বলা হয় এটাকে একসাথে। এটা ত্রিভুজ ভেক্টর মাইনাস ত্রিভুজ ভেক্টর ভি, এটাকে বলছি গ্র্যাড ভি। গ্র্যাড ভি তাই এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অর্থাৎ ডেল্টা ইউজ করার কারণটা কি? কারণটা হলো এটাই, ধরে নাও আমি বলছি এই একটা দ্বিমাত্রিক ক্ষেত্র, দ্বিমাত্রিক এই তড়িৎ ক্ষেত্রটির বিভিন্ন বিন্দুতে বিভব ভিন্ন ভিন্ন, অর্থাৎ বিভবটা হয়তো এক্স ওয়াই এর উপর পরিবর্তনশীল। এবার আমাকে বলা হলো যে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটি কত। যদি এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটি হয় এইটা, তাহলে তার দুইখানা উপাংশ আসছে, একটা ই এক্স একটা ই ওয়াই। এটা ধরে নাও ই ভেক্টর, এটা ই এক্স এটা ই ওয়াই, ই এক্স ভেক্টর ই ওয়াই ভেক্টর, তার লব্ধি ভেক্টরটা ই ভেক্টর। তাহলে ই এক্স কত এটা বের করতে গিয়ে আমাকে এক্স অক্ষের দিকে যখন আমি পরিবর্তনটা ভাবছি ডেল ভি বাই ডেল এক্স, অর্থাৎ এক্স অক্ষের দিকে ভি এর পরিবর্তনটি কত, এটি তো আলটিমেট ই এক্স। আর ওয়াই অক্ষের দিকে ভি এর পরিবর্তনটি কত, যখন এক্স অক্ষের দিকে পরিবর্তন নিয়ে ভাবছি তখন ওয়াই থাকে কনস্ট্যান্ট, এই যে ওয়াইটা কনস্ট্যান্ট এই বরাবর, ওয়াইয়ের মানটা কনস্ট্যান্ট থাকবে। আর যখন ওয়াইয়ের সাপেক্ষে পরিবর্তন নিয়ে ভাবছি
তখন এক্স এর মানটা কনস্ট্যান্ট থাকছে। হ্যাঁ, এখানে যেহেতু এক্স ওয়াই ভেরিয়েবল হলেও পার্টিকুলার এক্সের সাপেক্ষে নতিমাত্রা বের করতে গিয়ে বা ওয়াই অক্ষের সাপেক্ষে নতিমাত্রা বের করতে গিয়ে যখন যার সাপেক্ষে অবকলন করছি কেবলমাত্র সেই হয় পরিবর্তনশীল। তাই বিশেষ অবকলনটি ডেল অর্থে দেখানো হয়, মানে ডি দিয়ে না দেখিয়ে আমরা ডেল দিয়ে দেখি। অর্থাৎ আমি যদি কথার কথা বলি যে কোনো একটা তড়িৎ ক্ষেত্র ধরে নাও, এখানে একটা রাফ বলছি, তড়িৎ ক্ষেত্র বিভব ভি ইকুয়ালস টু এক্স ওয়াই এর উপর নির্ভরশীল। তাহলে এখানে ইএক্স হতো, ইএক্স বের করতে গিয়ে আমাকে বের করতে হবে ডেল ভি বাই ডেল এক্স। হ্যাঁ, যখন আমি বলছি ডেল ভি বাই ডেল এক্স তখন ওয়াই হবে কনস্ট্যান্ট, ডেল এক্স বাই ডেল এক্স দাঁড়াবে। এক্সের সাপেক্ষে ভি এর অবকলন মানে এক্সের সাপেক্ষে এক্স ওয়াই এর অবকলন, তাহলে ওয়াই এখানে কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ডেল এক্স বাই ডেল এক্স 1, অর্থাৎ দাঁড়াবে ডেল ভি বাই ডেল এক্স মানে জাস্ট ওয়াই। এই কনসেপ্ট মাথায় রাখতে হবে। এখানে ওয়াই পরিবর্তনশীল হলেও অর্থাৎ ওয়াই চলরাশি হলেও আমরা বলবো না একবার এক্সকে রেখে ওয়াই এর অবকলন প্লাস ওয়াইকে রেখে এক্স এর অবকলন। যখন এক্সের সাপেক্ষে ভি এর পরিবর্তন তখন আমাকে ওয়াইকে কনস্ট্যান্ট রাখতে হবে, যখন ভি এর সাপেক্ষে এক্স ওয়াই এর সাপেক্ষে ভি এর পরিবর্তন তখন এক্সকে কনস্ট্যান্ট রাখতে হবে। তাই বিশেষ অবকলন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অর্থাৎ আংশিক অবকলন বলে পরিচিত। আসি নেক্সট পয়েন্ট নিয়ে আলোচনায় সমবিভব তল। সমবিভব তল কি? এর ডেফিনেশন এর নাউনের মধ্যে আছে, এমন একটি তল তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত এমন একটি তল আর কি যে তলের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ বিভবের মান একই থাকে। অর্থাৎ আমি যদি বলি ধরে নাও একটা বিন্দু আধান প্লাস কিউ, এর থেকে আর দূরত্বে বিভব কত? তুমি বললে আর দূরত্বে কোনো বিন্দুতে বিভব কিউ বাই আর, এখান থেকে আর দূরত্বে এখানে বিভব কত? কিউ বাই আর। অর্থাৎ আমি যদি কিউ বিন্দু আধানকে কেন্দ্র করে একটা আর ব্যাসার্ধের গোলক কল্পনা করি, তাহলে এই যে গলীয় তলটি, এই গলীয় তলটির পৃষ্ঠস্থ প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান। তাহলে বলাই যেতে পারে যে এটি একটি সমবিভব তল। হ্যাঁ, বিন্দু আধানটিকে ধনাত্মক ধরে নিলে তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে নির্গত হয়। তাহলে বলরেখার সমবিভব তলের বৈশিষ্ট্য হিসাবে আমি এটা বলতেই পারি যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে, এটা বলা যেতে পারে। এই একটা সমবিভব তল আমি যদি পাশাপাশি আর একটা সমবিভব তল অঙ্কন করি, হয়তো এটা আর ব্যাসার্ধের গোলক, এটা একটা আর1 ব্যাসার্ধের গোলক, তাহলে আর1 ব্যাসার্ধের গোলকটির পৃষ্ঠস্থ প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান। হ্যাঁ, এটাও সমবিভব তল, এটাও সমবিভব তল, কিন্তু দুটি সমবিভব তল কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। এটা সমবিভব তলের বৈশিষ্ট্য একটু। তৃতীয়ত বলেছি, আমি বলেছিলাম বৈদ্যুতিক কৃতকার্য তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে কিউ আধানকে নিয়ে যেতে কার্য করতে যদি হয় ডাব্লিউ এ বি ইকুয়ালস টু হয় কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ। হ্যাঁ, তাহলে সমবিভব তলের উপরে যদি আমি দুইখানা বিন্দু নেই, যে একটা এ বিন্দু একটা বি বিন্দু, তাহলে একটি একক ধনাত্মক আধানকে এ থেকে বিতে আনতে কার্য বা কিউ আধানকে এ থেকে বিতে আনতে কার্য আমাকে করতেই হচ্ছে না, কারণ সমবিভব তলের এ বিন্দুর বিভব আর বি বিন্দুর বিভব সেম, যার জন্য এটা সমবিভব তল। চতুর্থত বলছে সমবিভব তলের বৈশিষ্ট্য হিসাবে কোনো একটা আহিত পরিবাহী নিলাম আমি, আহিত পরিবাহীর পৃষ্ঠের বিভব সর্বদাই সমবিভব সম্পন্ন হয়। হ্যাঁ, তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে প্রমাণ করো, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। যদি বলি এই একটা তড়িৎ সমবিভব তল, কোনো একটা তড়িৎ বলরেখা জাস্ট সমবিভব তলটির এ আর বি বিন্দুর বা সমবিভব তলটিকে তড়িৎ বলরেখাটি, আচ্ছা আলাদা করে অ্যাড করছি দেখে নাও। ধরে নাও এটা সমবিভব তল, সমবিভব তলের উপরে স্থিত দুটি বিন্দু, কাছাকাছি দুটি বিন্দু হচ্ছে এ আর বি, এবং তড়িৎ ক্ষেত্রে অবস্থিত এই বিশেষ তলটিতে তড়িৎ বলরেখা ধরে নাও সমকোণে ছেদ করে নেই, থিটা কোণে ছেদ করে আছে। হ্যাঁ, পাশাপাশি বলরেখার উপর অঙ্কিত এই যে স্পর্শক, এই যে দিকটা আমি দেখিয়েছি বলরেখার দিক যদি এটাই হয়, তাহলে এটাই এই বিন্দুতে বলরেখার উপর কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দিকে প্রাবল্যের দিকে নির্দেশ করে থাকে। হ্যাঁ, তাহলে এখন যদি আমি ব্যাখ্যা করি
যে একটি একক ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে কৃতকার্য কত। তাহলে তুমি বলবে যে এখানে এই যে বলটা আছে, একটি একক ধনাত্মক আধানের তড়িৎ ক্ষেত্রে একটি একক ধনাত্মক আধানের উপর যে ক্রিয়াশীল বল সেটাই তো প্রাবল্য। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়ার সময় যে বলটা কাজ করছে সেটা হলো এই যে প্রাবল্যটা আছে তার একটি উপাংশ ই কস থিটা। অর্থাৎ একটি একক ধনাত্মক আধানকে এ থেকে বিতে আনতে কৃতকার্য যদি বলে ডাব্লিউ এ বি, সেটা হবে বলটা হবে ই কস থিটা ইন্টু সরণটা হবে এ বি, বল ইন্টু সরণ। অথচ আমি এতক্ষণ আগে কিছুক্ষণ আগে বলেছি আর কি, যে সমবিভব তলে এক বিন্দু থেকে অপর বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কার্য করতে হয় না, কারণ সমবিভব তলের কনসেপ্ট অনুযায়ী ভি এ আর ভিবি সমান হয় বলে ডাব্লিউ এ বি জিরো হয়। জিরো ইকুয়ালস টু ই কস থিটা ইন্টু এ বি। এখানে ই জিরো নয়, এ বি জিরো নয়, তাহলে কস থিটা ইকুয়ালস টু জিরো, অর্থাৎ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তার মানে আমি যে চিত্রে দেখিয়েছি ই ভেক্টর সমবিভব তলটিকে থিটা কোণে ছেদ করেছে, বাস্তবে এই থিটার মান 90 ডিগ্রি, অর্থাৎ সিদ্ধান্ত আসায় যায় তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। আসছি লাস্ট পয়েন্ট নিয়ে চ্যাপ্টারে। একটা বৃত্তাকার রিং এ সুষমভাবে আহিত, বৃত্তাকার রিংটির অক্ষস্থিত কোনো বিন্দুতে ধরুন কোনো বিন্দু হলো বি বিন্দু, এখানে রিংটির ব্যাসার্ধ হয়তো আর, অক্ষস্থিত কোনো একটি বিন্দু পিতে বিভবের রাশিটা বের করতে হবে, হয়তো এই দূরত্ব এক্স, অক্ষস্থিত অবস্থানের দূরত্বটি। হ্যাঁ, আমি পূর্বে প্রাবল্য বের করেছিলাম, অক্ষস্থিত বিন্দুতে প্রাবল্যের রাশিমালা। এবার বিভবের রাশিমালাটা একটু দেখে নিই। আমি যদি ধরে নিই এখানে রিংটিতে আধানের রৈখিক ঘনত্ব ল্যামডা, তাহলে পূর্বের মতো এখানে বলতে পারি যে রিংটির ডিএক্স দৈর্ঘ্যে যে আধান অবস্থান করেছে সেটা যদি ডি কিউ হয়, তাহলে ডি কিউ ইকুয়ালস হবে ল্যামডা ইন্টু ডিএক্স। মানে একক দৈর্ঘ্যে আধান তার নাম ল্যামডা, সুতরাং ডিএক্স দৈর্ঘ্যে আধান হবে ল্যামডা ইন্টু ডিএক্স, এটাকে আমি ডি কিউ হিসেবে লিখেছি। আর একটা বিন্দু আধান ডি কিউ, তার থেকে এই দূরত্ব যদি হয়, ধরে নাও কথাটা ওয়াই, একটা বিন্দু আধান ডি কিউ থেকে ওয়াই দূরত্বের বিভব পি বিন্দুতে হবে ডি কিউ বাই ওয়াই, যেটা অলরেডি আমি জেনেছি। বিন্দু আধানটির জন্য পি বিন্দুতে বিভব যদি হয় ডিভি, ডিভি ইকুয়ালস টু হবে 1/4 এপসাইলন ইন্টু ডি কিউ বাই ওয়াই। এইভাবে সমগ্র ডি কিউ আধানের জন্য যদি বিভব আমি বের করে নিই, ডি কিউ সেটা ডিভি 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 ডিভি, রিংটির জন্য বিভব হবে, সমগ্র রিংটির জন্য যে আধানটা আছে, রিংটিতে যে আধান আছে তার জন্য মোট বিভব হবে পি বিন্দুতে ভি ইকুয়ালস টু 1/4 এপসাইলন ইন্টিগ্রেশন ডি কিউ বাই ওয়াই বা 1/4 এপসাইলন, এখানে ডি কিউ বলতে ল্যামডা ডিএক্স। হ্যাঁ, ল্যামডা যেহেতু কনস্ট্যান্ট, ল্যামডাকে বের করে নিতে পারি, ওয়াইটা কনস্ট্যান্ট, ওয়াইটাকে বের করে নিতে পারি, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিএক্স। এখানে ইন্টিগ্রেশন ডিএক্স মানে হবে 2πr, অর্থাৎ 1/4 এপসাইলন ইন্টু ল্যামডা বাই ওয়াই ইন্টু 2πr। হ্যাঁ, যদি মনে হয় যে না ওয়াইকে রিপ্লেস করতেই পারো √r² + x² দিয়ে। এই হলো রাশিমালা। আজকে এই পর্যন্তই, অর্থাৎ চ্যাপ্টারের এটাই ছিল শেষ পয়েন্ট। এখান থেকে আর কিছু না পড়লেও চলবে, বাকিগুলো কোশ্চেন আমি দিয়েছি যে পড়ে নিয়ে ভালো মতো। যাই হোক, আবারও বলছি, বাইরে বেশি ঘোরাঘুরি করবে না, নিজে সুস্থ থাকো, সবাইকে সুস্থ রাখতে সাহায্য করো। গুড বাই।